1887 সালের কথা ভাবলে আসলে বেশ অবাকই হতে হয়। মানে তখন তো আধুনিক মাইক্রোস্কোপ বা উন্নত ইমেজিং প্রযুক্তি বলতে কিছু ছিল না। হ্যাঁ, একদম ঠিক। কোষের ভেতরের গঠন দেখাটা তখন অনেকটা অন্ধকারে হাতড়ে বেড়ানোর মতনই ব্যাপার ছিল। ঠিক সেই সময়ে বিজ্ঞানী ভ্যান ব্যান্ডেন একটা দারুণ কাজ করে বসেন। উনি প্রাণীকোষের নিউক্লিয় পর্দার ঠিক বাইরে থাকা একটা অত্যন্ত স্বচ্ছ আর গোলাকার অঙ্গাণু আবিষ্কার করেন। যেহেতু জিনিসটা একদম স্বচ্ছ, তাই এটা শনাক্ত করা মোটেও সাধারণ কোনো ব্যাপার ছিল না। এরপর ঠিক পরের বছর মানে 1888 সালে জার্মান জীববিজ্ঞানী থিওডোর বোভেরি এর বিশদ বিবরণ দেন। হ্যাঁ, আর উনি মূলত এর নামকরণ করেন সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল। আমরা যদি কল্পনায় একটা 3D অ্যানিমেটেড কোষের কথা ভাবি, যেখানে নিউক্লিয়াসের ঠিক বাইরে এই স্বচ্ছ আর গোলাকার সেন্ট্রোজোমটা উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। দৃশ্যটা সত্যি চমৎকার। কোষের গভীরে উঁকি দিলে ঠিক নিউক্লিয়াসের বাইরেই এই স্বচ্ছ অঙ্গাণুটা দেখা মিলবে। আর মজার ব্যাপার হলো, এটি কিন্তু সম্পূর্ণ স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, আর এর কেন্দ্রে একটা গহ্বরকে ঘিরে 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা দিয়ে তৈরি একটা খাটো নল থাকে, তাই না? একদম। কোষ বিভাজনের সময় এটি স্পিন্ডেল বা মাকু যন্ত্র এবং অ্যাস্টার রশ্মি গঠনে খুব সাহায্য করে। কোষ বিভাজনের মতো এত জটিল একটা প্রক্রিয়ায় এই প্রায় অদৃশ্য অঙ্গাণুটা যান্ত্রিক নিয়ন্ত্রণ করছে। এটা আসলেই ভাবার মতো বিষয়। মানে সামান্য ভুলে তো পুরো কোষের মৃত্যুই হতে পারে। সেখানে কেন্দ্রে থাকা ওই গহ্বর আর 9 গুচ্ছ প্রান্তীয় উপনালিকার গঠনটাই কোষ বিভাজনের সময় যান্ত্রিক শক্তি সরবরাহের মূল ভিত্তি হিসেবে কাজ করে। একদম ঠিক বলেছেন। এই গঠনগত ভিত্তিটি যদি এতটা অপরিহার্য হয়, দেন এই সেন্ট্রিওলের বিস্তৃতি বা অবস্থান বিশ্লেষণ করলে কিন্তু বেশ অদ্ভুত একটা চিত্র পাওয়া যায়। দেখুন, এটি শৈবাল, ছত্রাক, মশবর্গীয় উদ্ভিদ, ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং অধিকাংশ প্রাণীকোষেই থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আমাদের চারপাশে সচরাচর দেখা যায় এমন ফুল দেওয়া গাছ মানে আবৃতবীজী উদ্ভিদে এটি সম্পূর্ণ অনুপস্থিত। বাপরে! মানে একটা সাধারণ মশ বা ফার্ন গাছে সেন্ট্রিওল কাজ করছে, কিন্তু একটা বিশাল আম বা কাঁঠাল গাছে এর কোনো অস্তিত্বই নেই। এটা সত্যি অদ্ভুত। হ্যাঁ, আর এরা নিউক্লিয়াসের খুব কাছে জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই একজোড়া সেন্ট্রিওল পরস্পর ঠিক 90 ডিগ্রি কোণ করে থাকে। আচ্ছা, এদের একত্রে ডিপ্লোজোম বা ডিপ্লোজোম বলে, তাই তো? একটা ডায়াগ্রামের কথা ভাবলে যেখানে ডিপ্লোজোমের দুটো সেন্ট্রিওল একে অপরের সাথে লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, সেটা দেখতে বেশ নিখুঁত লাগে। আবৃতবীজী উদ্ভিদে এর অনুপস্থিতি আসলে বিবর্তনের একটা দারুণ কৌশল। সময়ের সাথে সাথে ওই উদ্ভিদগুলো কোষ বিভাজনের জন্য ভিন্ন একটা মেকানিজম তৈরি করে নিয়েছে। তার মানে স্পিন্ডল ফাইবার তৈরির জন্য তাদের আর সেন্ট্রিওলের উপর নির্ভর করতে হয় না। আর ওই ডিপ্লোজোমের 90 ডিগ্রি কোণে থাকার বিষয়টাও নিশ্চয়ই কাকতালীয় নয়। একদমই না। এই জ্যামিতিক নিখুঁত অবস্থান কোষ বিভাজনের সময় কোষের দুই মেরু নির্ধারণে সাহায্য করে। লম্বালম্বী কাঠামোর কারণেই তারা কোষের ত্রিমাত্রিক স্থানকে নিখুঁতভাবে পরিমাপ করতে পারে। বাপরে, এত নিখুঁত হিসাব! এই জ্যামিতিক নিখুঁততার কথা যখন উঠল, দেন সেন্ট্রোসোমের ভৌত গঠনটা আরও গভীরভাবে ভেঙে দেখা প্রয়োজন। হ্যাঁ, এর মূলত দুটি অংশ। একটা হলো সেন্ট্রোস্ফিয়ার, যা একটা গাঢ় মাতৃকা বা ঘন তরল, আর অপরটি হলো সেন্ট্রিওল। সাধারণত একটা সেন্ট্রোসোমে ভাসমান অবস্থায় একটি সেন্ট্রিওল থাকে, যা বিভাজনের সময় দুটি হয়। ঠিক। সেন্ট্রিওলের আকার অবিশ্বাস্য রকমের ছোট। এর ব্যাস মাত্র 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার এবং লম্বায় 0.29 মাইক্রোমিটার বাই 0.9 মাইক্রোমিটার। এরা দেখতে অবিকল বেলনাকার বা দুই মুখ খোলা লম্বা পিপার মতো। মানে সেন্ট্রিওলকে আণুবীক্ষণিক খোলা পিপা বা ব্যারেলের সাথে তুলনা করা যায়। যেন একটা হাই রেজলিউশন ম্যাক্রো ইমেজ দেখছি, যেখানে দুই মুখ খোলা একটা নলাকার ব্যারেল গাঢ় তরলের মাঝে ভাসছে। একদম। আর ওই গাঢ় তরলটাই হলো সেন্ট্রোস্ফিয়ার। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলকে একসাথেই সেন্ট্রোজোম বলা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। আর সেন্ট্রিওলের 3টি প্রধান অংশ রয়েছে: প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা এবং যোজক বা লিঙ্কার। এই ব্যারেলে ভাসমান কাঠামোর ভেতর দেন এর সিলিন্ডার ওয়াল বা প্রাচীরের নকশা দেখলে রীতিমতো অবাক হতে হয়। অবাক হওয়ার মতোই,
কারণ এটি মূলত 9টি ত্রয়ী অণুনালিকা বা ট্রিপলেটস দিয়ে গঠিত। প্রতিটি অণুনালিকায় আবার সমদূরত্বে 3টি করে উপনালিকা থাকে। 1968 সালে বিজ্ঞানী থ্রেড গোল্ড এদের ভেতর থেকে বাইরের দিকে যথাক্রমে এ, বি এবং সি মানে ABC নামে অভিহিত করেন। অণুনালিকাগুলো টিউবুলিন প্রোটিন দিয়ে গঠিত। আর প্রতিটি উপনালিকা পার্শ্ববর্তী অণুনালিকার সাথে এক প্রকারের ঘন উপাদান বা লিঙ্কার এর সাহায্যে যুক্ত থাকে। নির্দিষ্ট করে বললে একটা ত্রয়ী অণুনালিকার এ অপর একটার সি এর সাথে যুক্ত থাকে। সেন্ট্রিওলের প্রস্থচ্ছেদ দেখতে অবিকল একটা টারবাইন বা পিন হুইলের মতো লাগে। ভেতরের দিক থেকে বাইরের দিকে ABC চিহ্নিত করা যায় আর সুতোর মতো লিঙ্কারগুলো দেখা যায়। হ্যাঁ, এই লিঙ্কারের মাধ্যমেই 9টি ত্রয়ী অণুনালিকা একটা অত্যন্ত দৃঢ় ও মজবুত কাঠামো তৈরি করে। এই কাঠামোগত দৃঢ়তার পেছনের রসায়নটা যদি বিশ্লেষণ করা হয়, দেন সেন্ট্রিওলের রাসায়নিক গঠন একটা বড় চমক নিয়ে আসে। চমকটা হলো রাসায়নিকভাবে সেন্ট্রিওল প্রোটিন, লিপিড এবং এটিপি মানে এটিপি নিয়ে গঠিত। এতে কোনো আবরণী থাকে না, আর এতে বিন্দুমাত্র ডিএনএ বা আরএনএও থাকে না। অবাক হওয়ার মতোই ব্যাপার। স্বপ্রজননক্ষম একটা অঙ্গাণুতে কিভাবে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না? এটা বিজ্ঞানের একটা বড় রহস্য। তবে এর কাজে প্রচুর শক্তির প্রয়োজন হয় বলে গঠনে এটিপির সরাসরি উপস্থিতি রয়েছে। একটা মলিকিউলার মডেল কল্পনা করা যায় যেখানে প্রোটিন, লিপিড এবং এটিপি এর ক্লাস্টার দেখা যাচ্ছে, আর ডিএনএ বা আরএনএর উপর একটা বড় ক্রস চিহ্ন দিয়ে এর অনুপস্থিতি বোঝানো হচ্ছে। দৃশ্যপটটা একেবারে নিখুঁত। এই শক্তির সরাসরি ব্যবহার দেন সেন্ট্রিওলে বহুমুখী কাজগুলোর দিকে তাকালে একদম পরিষ্কার হয়ে যায়। এর কাজগুলো মূলত প্রাণী ও এককোষী সুকেন্দ্রিক জীবের কোষ বিভাজনের সাথে যুক্ত। বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে অপত্য ক্রোমোজোমের চলনে বা অ্যানাফেজ দশায় পৃথকীকরণে এটি সাহায্য করে। হ্যাঁ, সেন্ট্রিওলকে স্পাইডারম্যানের মতো কল্পনা করা যায়। কোষ বিভাজনের সময়ে এটি মাকুতন্তু বা জালের মতো ফাইবার ছুঁড়ে দিয়ে ক্রোমোজোমকে টেনে আলাদা করে। বাপরে, কোষের 2 মেরু থেকে সেন্ট্রিওল জাল ছুঁড়ে ক্রোমোজোমগুলোকে টেনে 2 ভাগে আলাদা করছে, এমন একটা ডাইনামিক দৃশ্য ভাবতেই বেশ শিহরণ জাগে। এছাড়া সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে এদের সৃষ্টিতে সাহায্য করা এবং প্রাণীদের শুক্রাণুর লেজ গঠন করাও এর কাজ। মাকুতন্তু গঠন এবং শুক্রাণুর লেজের চলন মূলত একই মাইক্রোটিউবিউল প্রযুক্তির ফসল। উদ্ভিদ কোষে কিন্তু এটি অনুপস্থিত থাকে। কোষের এই যান্ত্রিক ইঞ্জিন থেকে বেরিয়ে দেন নতুন একটা অঙ্গাণুর জগতে প্রবেশ করা যাক, যার নাম পারক্সিজম। 1967 সালে বেলজিয়ান সাইটোলজিস্ট ক্রিশ্চিয়ান ডি ডুভ কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। এটি একক পর্দা বেষ্টিত অতি ক্ষুদ্র এনজাইমপূর্ণ অঙ্গাণু যা জারণ প্রক্রিয়ায় অংশ নেয়। প্রাণীর কিডনি এবং লিভার কোষে পারক্সিজম সবচেয়ে বেশি পরিমাণে থাকে। প্রাণীদেহের ছাঁকনি বা ফিল্টার হিসেবে পরিচিত লিভার এবং কিডনিতেই কেন এটি বেশি থাকে? লিভার এবং কিডনির টক্সিন পরিষ্কার করার মূল কাজের সাথেই পারক্সিজমের উপস্থিতি সরাসরি সম্পর্কিত। একটা অন্ধকার মাইক্রোস্কোপিক পরিবেশের কথা ভাবুন, যেখানে লিভার কোষের সাইটোপ্লাজমের ভেতর ক্ষুদ্র পারক্সিজমগুলো উজ্জ্বল বিন্দুর মতো জ্বলছে। বাপরে, দৃশ্যটা তো দারুণ! এই বিষমুক্ত করার কারখানার ভেতরের পরিবেশটা জানলে দেন পারক্সিজমের ভৌত গঠনের অসাধারণত্ব বোঝা যায়। এটি একক পর্দা বেষ্টিত গোলাকার অঙ্গাণু, যার ব্যাস 0.2 থেকে 1.7 মাইক্রোমিটার। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের আউটপ্যাকিংয়ের মাধ্যমে এরা তৈরি হয়। আর এর ভেতরে এনজাইমগুলো ক্রিস্টাল বা দানাদার অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ, গুরুত্বপূর্ণ এনজাইমের মধ্যে রয়েছে ক্যাটালেজ বা ক্যাটালিজ, যা এর প্রধান এনজাইম। এছাড়া ডিঅ্যামিনো অ্যাসিড অক্সিডেজ এবং ইউরিক অ্যাসিড অক্সিডেজও থাকে। এর কেন্দ্রস্থলে সূক্ষ্ম দানা জমাট বেঁধে অস্বচ্ছ একটা কোর বা কোর গঠন করে। এনজাইমগুলো এতটাই ঘন যে তা জমে ক্রিস্টাল হয়ে যায়। পারক্সিজমের প্রস্থচ্ছেদে একক পর্দা এবং ভেতরে অস্বচ্ছ জমাট বাঁধা স্ফটিকাকার কোর স্পষ্ট দেখা যায়। এই জমাট বাঁধা ক্রিস্টাল কোর আসলে তীব্র রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা এনজাইমের বিশাল ভাণ্ডার। এই হাই ডেন্সিটি রিঅ্যাক্টরটির কাজগুলো তার পারক্সিজমের রাসায়নিক কার্যকলাপে স্পষ্টভাবে ফুটে ওঠে। এর একটা কাজ হলো ফ্যাটি অ্যাসিড ভেঙে অ্যাসিটাইল কোয়ে তৈরি করা এবং আলোক শ্বসনে বা ফোটো রেসপিরেশনে সাহায্য করা।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ক্যাটালেজ এনজাইমের সাহায্যে বিষতুল্য হাইড্রোজেন পারক্সাইডকে বা H2O2 কে ভেঙে পানি মানে 2H2O এবং অক্সিজেন বা O2-তে পরিণত করা। এভাবেই এটি কোষকে রক্ষা করে। একে তো অনায়াসেই কোষের হ্যাজার্ডাস ওয়েস্ট ডিসপোজাল ফ্যাসিলিটি বা বিপজ্জনক বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের সাথে তুলনা করা যায়। হাইড্রোজেন পারক্সাইড যে আক্ষরিক অর্থেই একটা ব্লিচিং এজেন্ট। একদম ঠিক। ক্ষতিকারক হাইড্রোজেন পারক্সাইড অণু পারক্সিজোমে প্রবেশ করছে এবং ক্যাটালেজ এনজাইমের প্রভাবে ভেঙে নিরাপদ পানি ও অক্সিজেনের বুদবুদে পরিণত হচ্ছে। দৃশ্যটা চমৎকার। এটি কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, কোএনজাইম NAD পুনরুৎপাদন করে, এছাড়া ডিএনএ ও আরএনএ ভেঙে নাইট্রোজেন বেস পৃথক ও রিসাইক্লিং করে। একে মাইক্রোসোমও বলা হয়। প্রাণীকোষের এই বর্জ্য ব্যবস্থাপনার পর দেন গ্লাইঅক্সিজোম এর আবিষ্কার ও উৎপত্তির কথায় আসা যাক। এটি কতিপয় উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকা পর্দাবেষ্টিত ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার লিপিড সমৃদ্ধ অঙ্গাণু। 1967 সালে বিজ্ঞানী R.W. ব্রাইডেনবাক বা R.W. ব্রিডেনব্যাক এটি আবিষ্কার ও নামকরণ করেন। 1967 সালটিকে কোষবিজ্ঞানের জন্য একটা দুর্দান্ত বছর বলতেই হয়, কারণ পারক্সিজোম এবং গ্লাইঅক্সিজোম দুটোই এই সালে আবিষ্কৃত। হ্যাঁ, একদম। সূত্রাকা ছত্রাক, ইস্ট নিউরোস্পোরা বা নিউরোস্পোরা এবং তৈলবীজের লিপিড সঞ্চয়ী কোষে এদের দেখা যায়। এন্ডোপ্লাজমিক জালিকার সিস্টার্নি অংশ হতে এদের উৎপত্তি ঘটে। গ্লাইঅক্সিজোম মূলত পারক্সিজোমের উদ্ভিদ ভার্সন হিসেবে কাজ করে। বীজের একটা কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ছোট ছোট ডিম্বাকার গ্লাইঅক্সিজোম কুড়ির মতো বের হচ্ছে বা বাডিং হচ্ছে, এমন একটা দৃশ্য ভাবা যায়। এই তৈলবীজের ভেতরের কাজগুলো বোঝার জন্য দেন গ্লাইঅক্সিজোমের গঠনগত বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন। গ্লাইঅক্সিজোম একক আবরণী বিশিষ্ট গোলাকার, ডিম্বাকার বা ষড়ভুজাকার মানে হেক্সাগোনাল অঙ্গাণু। এর ব্যাস 0.5 থেকে 1.5 মাইক্রোমিটার। কোষের ভেতরে একটা অঙ্গাণু ষড়ভুজাকার হতে পারে, এই জ্যামিতিক ব্যাপারটা আসলেই মুগ্ধ করার মতো। এর মাতৃকা দানাদার আর মাঝে মাঝে কেন্দ্রে কোর দেখা যায়। হ্যাঁ, এতে বিটা অক্সিডেশন বা বিটা অক্সিডেশন এবং গ্লাইঅক্সিলের চক্রের বিভিন্ন এনজাইম থাকে, যেমন আইসোসাইট্রেট লাইগেজ, ম্যালেট সিনথেটেজ, গ্লাইকোলো অক্সিডেজ এবং ক্যাটালেজ। একটা ষড়ভুজাকার গ্লাইঅক্সিজোম যার ভেতরে বিভিন্ন এনজাইম উজ্জ্বল বিন্দুর মতো গ্লো করছে। দৃশ্যটা অসাধারণ। এনজাইমগুলো মূলত একটা বিশেষ রাসায়নিক চক্র অর্থাৎ গ্লাইঅক্সালেট চক্র চালানোর জন্যই এক জায়গায় প্যাকেট করা থাকে। এই চক্রটি উদ্ভিদের জন্য কতটা জরুরি দেন গ্লাইঅক্সিসোমের কাজ ও লিপিড বিপাক বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়। এর প্রধান কাজ চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করা। বীজের অঙ্কুরোদ্গমের সময় সঞ্চিত লিপিডকে ভেঙে শর্করা বা চিনিতে রূপান্তর করে। ঠিক, যাতে সালোক সংশ্লেষণ শুরু হওয়ার আগ পর্যন্ত চারা গাছটি শক্তির জন্য এই শর্করা ব্যবহার করতে পারে। গ্লাইঅক্সালেট চক্রের মাধ্যমে শ্বসন বস্তু জারিত করে এটি শক্তি উৎপন্ন করে। একে তো উদ্ভিদের স্টার্টার ব্যাটারি বলাই যায়। একটা বীজের ভেতর থাকা তেল বা লিপিড কিভাবে চিনিতে রূপান্তরিত হয়ে চারাগাছকে প্রথম পাতা মেলতে সাহায্য করে, অসাধারণ মেকানিজম। স্টার্টার ব্যাটারি অ্যানালজিটা একদম নিখুঁত। সালোক সংশ্লেষণ শুরুর আগের এই রূপান্তর প্রক্রিয়া না থাকলে কোনো বীজই অঙ্কুরিত হতে পারত না। অ্যামিনো অ্যাসিডের বিপাকেও এটি সাহায্য করে। একটা বীজ থেকে সদ্য অঙ্কুর বের হওয়া টাইমল্যাপস দৃশ্য ভাবুন, যেখানে জুম ইন করলে দেখা যায় গ্লাইঅক্সিজোম ফ্যাট ড্রপলেটগুলোকে ভেঙে সুগার বা শক্তিতে পরিণত করছে। কোষের এই ক্ষুদ্র ব্যাটারি থেকে দেন কোষ গহ্বর বা সেল ভ্যাকিউলের দিকে নজর দেয়া যাক। সাইটোপ্লাজমে দৃষ্টত ফাঁকা পর্দা আবৃত ও কোষরসপূর্ণ অংশই কোষ গহ্বর। তবে এটি কিন্তু কোনো কোষীয় অঙ্গাণু নয়। একটা বিশাল জায়গা দখল করে থাকা সত্ত্বেও একে কেন কোষীয় অঙ্গাণু বলা হয় না, এই প্যারাডক্সটা বেশ মজার। এর কারণ হল প্রকৃত অঙ্গাণুর নিজস্ব কিছু বিপাকীয় কাজ থাকে, কিন্তু এটি মূলত একটা মেমব্রেন আবদ্ধ ফাঁকা গহ্বর। অপরিণত কোষে অনেকগুলো ছোট গহ্বর থাকে, যা পরিণত উদ্ভিদ কোষে মিলে একটা বড় গহ্বর তৈরি করে। আর প্রাণী কোষে তো এটি বেশ বিরল। গহ্বরকে বেষ্টন করে থাকা রাবার জাতীয় পাতলা পর্দাকে টোনোপ্লাস্ট বা টোনোপ্লাস্ট বলে।
একটা অপরিণত উদ্ভিদ কোষ যেখানে অনেকগুলো ছোট ছোট বুদবুদ রয়েছে, আর তার পাশেই একটা পরিণত কোষে যেখানে বুদবুদগুলো মিলে একটা বিশাল আকার জলভরা বেলুনে পরিণত হয়েছে, এমন একটা দৃশ্য ভাবা যেতে পারে। এই মেমব্রেন এবং ভেতরের তরল নিয়ে দেন টোনোপ্লাস্ট এবং কোষরসের উপাদানগুলো দেখলে একে শুধু ফাঁকা মনে করার কোনো সুযোগ নেই। টোনোপ্লাস্ট একস্তর বিশিষ্ট এবং স্থিতিস্থাপক বা ইলাস্টিক প্রকৃতির। এর ভেতরের জলীয় দ্রবণকে কোষরস বা টেনোপ্লাজম মানে টোনোপ্লাজম বা সেল স্যাপ বলে। কোষগহ্বরকে বাইরে থেকে ফাঁকা মনে হলেও এটি আসলে একটা বিশাল ও জটিল কেমিক্যাল স্যুপ। একদম। কোষ রসে শুধু পানি নয়, বরং অজৈব লবণ দ্রবণ, দ্রবণীয় প্রোটিন যাকে অ্যালিউরন দানা বলে, এছাড়া জৈব অ্যাসিড, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, বিভিন্ন এনজাইম এবং নানা প্রকার রঞ্জক পদার্থ বা পিগমেন্টস বিদ্যমান থাকে। ইলাস্টিক টোনোপ্লাস্ট পর্দার ক্লোজ আপ শটের কথা ভাবা যায়, যার ভেতরে পানি, রঙিন পিগমেন্ট এবং অ্যালিউরন দানার এক সমৃদ্ধ রাসায়নিক মিশ্রণ ভাসছে। টোনোপ্লাস্টের স্থিতিস্থাপকতা মানে ইলাস্টিক রাবারের মতো আচরণটাই এই কোষরসের বৈচিত্র্যময় উপাদানের সংরক্ষক হিসাবে একে সাহায্য করে। এই বিশাল গুদামঘরের কাজগুলো দেন কোষগহ্বরের কাজের দিকে তাকালে বোঝা যায়। এর কাজগুলো হল কোষরস ধারণ করা, কোষের অভ্যন্তরের পিএইচ নিয়ন্ত্রণ করা, প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা। এছাড়া কোষের ভেতরের পানির সমতা বিধান করা ও স্ফীতি চাপ বা টাগা প্রেশার নিয়ন্ত্রণ করাও এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। প্রাণী কোষে কিছু বিশেষ খাদ্য গহ্বর দেখা যায়, যা খাদ্য হজমে সাহায্য করে। এটি অ্যালিউরন দানা এবং এনজাইমও ধারণ করে। তার মানে একে অনায়াসেই কোষের ওয়াটার টাওয়ার, ওয়েস্ট ডাম্প এবং প্রেশার রেগুলেটর এই তিনটির একটা সমন্বিত সিস্টেম বলা যায়। চমৎকার বলেছেন। আর এই প্রেশার রেগুলেটরের কাজটার জন্যই স্ফীতিচাপ বা টাগা প্রেশার খুব জরুরি। একদম। উদ্ভিদের কোনো হাড় বা কঙ্কাল না থাকা সত্ত্বেও শুধুমাত্র এই কোষগহ্বরের ভেতরের পানির প্রচণ্ড চাপের কারণে গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। একটা অ্যানিমেশনের কথা ভাবলেই বিষয়টা পরিষ্কার হয়। গহ্বরটি পানি দ্বারা পূর্ণ হয়ে স্ফীতিচাপ তৈরি করছে, ফলে পুরো উদ্ভিদ কোষটি দৃঢ় হচ্ছে এবং কঙ্কাল ছাড়াই একটা বিশাল গাছ সোজা হয়ে দাঁড়াচ্ছে।